হ্যালো ভাই, আমি আপনাকে বলছি। আপনি যদি বাংলাদেশী হয়ে থাকেন, আপনি যে বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে লালন করেন, তাহলে আমার কথাগুলো আপনার শুনতে হবে, শোনা দরকার। আজকে এই কথাগুলো আমি মনে করি যে আমাদের সামনের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত শুনবেন। দেখুন ওসমান হাদির বিচার আজকে অনেক মাস হয়ে গেছে। ফেইলিউর হয়েছে ইন্টারিম সরকার, সেই আমলেই হয়েছিল এবং এটি যে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে এটি আজকে স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায়। তিনি বলেছেন, কি বলেছেন সবকিছু আপনারা শুনেছেন। তারপর আমি যারা দেখেননি, আমি আমার জানানোর স্বার্থে আমি বা সুবিধার্থে আমি আপনাদেরকে একটু বলে রাখি। তিনি গতকালকে বলেছেন একটি সমাবেশে যে বাংলাদেশের ওসমান হাদিকে হত্যাকারীরা যেভাবে মেঘালয় পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন, ঢোকার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে মানে মমতা ব্যানার্জিকে ফোন করে বলেছে যেন এই কথা কাউকে না বলা হয়। আর যদি বলা হয় মানে যদি মমতা ব্যানার্জি ওই সব ঘটনাগুলিকে এখন বলেন বা প্রকাশ করেন এবং যারা খুন করেছে তাদের নাম যদি এখানে বলা হয় তাহলে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। এমন ভয়ঙ্কর মন্তব্য তিনি করেছেন এবং এই মন্তব্যটি থেকে আমরা অনেক কিছু বুঝবার চেষ্টা করছি। কিভাবে, কারা, কেন ওসমান হাদিকে হত্যা করেছে। আমি একটা কথা বলে রাখি আপনাকে বা আপনাদেরকে। আমাদের বাংলাদেশের এই ২৪ পরবর্তীতে বাংলাদেশের যে ২৪ এর পক্ষের যে শক্তিগুলো ছিল, বিশাল একটা শক্তি মানে একত্রিত শক্তি ছিল। এই শক্তিগুলিকে বিচ্ছিন্ন করবার জন্য, ভঙ্গুর করবার জন্য, কম শক্তিশালী করবার জন্য কম ষড়যন্ত্র হয়নি। আন্তর্জাতিকভাবে যেসব ষড়যন্ত্র হয়েছে তার একটি অংশ ছিল ওসমান হাদিকে হত্যাকাণ্ড এবং ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পর আপনারা দেখুন খুব ম্যাজিক্যালি সবগুলো ২৪ এর পক্ষের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লেগে গেল। দেখেন কত চমৎকারভাবে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির সাথে জামায়াতে ইসলাম, জামায়াতে ইসলামের সাথে বিএনপি, এনসিপির সাথে অমুক, তমুকের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো একটা ইউনাইটেড পাওয়ার ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং ওসমান হাদির হত্যাকাণ্ডটা তাদের যথেষ্ট সুন্দরভাবে কাজে লেগেছে। এরপর এই শক্তিকে যাতে সাথে নিয়ে সামনের সময়টাতে পাড়ি দিতে পারে এজন্য ইন্টারিম সরকার জানা সত্ত্বেও কিছুই করেনি। কোনো কিছুকেই প্রকাশ করেনি। তারা কোনোরকম তাদের সময়টা অতিবাহিত করে ঠিকই ক্ষমতাটা দিয়ে কোনোরকম চলে গেছে। এই ইন্টারিম সরকার সবকিছুই জানতো। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকে হাদির বিচার যদি না হয় তাহলে বাংলাদেশ ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হবে এটি কল্পনা করা যাবে না। আমি আজকে কোট করে রাখুন, আমি কথাগুলি যেটি বলছি যে ওসমান হাদির এই হত্যাকাণ্ড শুধুমাত্র ওসমান হাদিকে নয়, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। ওসমান হাদি সার্বভৌমত্বের ইন্স্যুরেন্স। যদি ওসমান হাদির বিচার না হয় তাহলে আমাদের কোনো দেশের সার্বভৌমত্বের কোনো ইন্স্যুরেন্স থাকবে না, নিরাপদ থাকবে না। আর যদি ইন্স্যুরেন্স রাখতে চান তাহলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার দেশের মাটিতে না হোক বা দেশের আইনে না হোক আন্তর্জাতিক আইন বা আদালতের মাধ্যমে এই বিচার চাইবার জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি জোরালো দাবি না করি এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে মমতা ব্যানার্জির কথা ধরে যদি আমরা আহ, আমরা এটাকে যদি একটা কনক্লুশন নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু অনেক কিছুই আমরা বলবার মতো দাবি করবার মতো সুযোগ তৈরি হয়েছে। দেখুন এই হত্যাকাণ্ডের পর আমাদের যে শক্তিগুলি রয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ বলবো, আওয়ামী লীগের লোকজন আপনারা কি অন্তত পক্ষে রাজনীতি করুন। রাজনীতি নিজেদের মধ্যে অনেক বিরোধিতা থাকতে পারে, একজন আরেকজনের অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু সার্বভৌমত্বের বিষয়টাকে আপনারাও না ডিক্লাইন করতে পারবেন। এই দেশ তো আমাদের সবার। আপনারা আজকে হয়তো ক্ষমতার দূর থেকে বাইরে আছেন, আপনার ক্ষমতায় ছিলেন, আবার হয়তো কখনো ক্ষমতায় আসতেও পারেন। বাংলাদেশি আপনি আপনি আমি যেমনভাবে ভালোবাসি আমাদের আওয়ামী লীগের ভাইয়েরাও ছাত্রলীগের ভাইয়েরা ঠিক একইভাবে ভালোবাসে। কিন্তু আমাদের ভালোবাসাটাকে নিয়ে অন্য একটা শক্তি যে এই ভালোবাসার মধ্যে রাজনৈতিক একটা আহ, ইন্ধন ঢুকিয়ে, রাজনৈতিক একটা বিরোধিতা ঢুকিয়ে, রাজনৈতিক ভাবে আমাদের ভালোবাসাটাকে বহুধা ভাগে বিভক্ত করে রেখে তাদের স্বার্থ হাসিল করছে। এটি এখন স্পষ্ট দিনের আলোর মতো একদম স্পষ্ট। সুতরাং আমি মনে করি যে সার্বভৌমত্ব রক্ষার মঞ্চ প্রয়োজন এখন।
সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সর্বদলীয় কমিটি করা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা হলেই তো আমাদের দেশের রাজনীতি রক্ষিত থাকবে। আমরাও রক্ষিত থাকবো। আজকে হাদির যে হত্যাকাণ্ডের পেছনে যে ইঙ্গিত আমরা পেয়েছি, তাতে আমার মনে হয় না আমি, আপনি আর কেউ কোনোভাবে নিরাপদ থাকতে পারবো। আমরা এর চেয়ে বড় ধরনের আত্মস্বীকৃতি আর কোনো কিছুই হতে পারে না। সুতরাং যারা ইয়াং জেনারেশন, আপনার মনে রাখতে হবে ২৪ কিন্তু কোটার কারণে ২৪ হয়নি। ২৪ হয়েছে দীর্ঘদিনের আমাদের এই বহিঃশক্তির, স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশের কালো হাতের শোষণের কারণে সাধারণ মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে সাধারণ মানুষ এই শোষণ থেকে বাঁচবার জন্য একত্রিত হয়েছে। আপনাদের কোটার ছাত্রদের কোটার জন্য সাধারণ মানুষ রাস্তায় নামেনি, শুধুমাত্র একটা ক্ষমতা পরিবর্তনের জন্য রাস্তায় নামেনি, নেমেছে যে এই আমাদের পার্শ্ববর্তী কালো শক্তির হাত থেকে যেন এই দেশকে রক্ষা করা যায়। আপনারা বিশ্লেষণ করুন, আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। আপনারা এটি নোট ডাউন করে রাখুন, আমাকে কমেন্ট বক্সে আপনারা যুক্তি দাঁড় করান যে আমার কথা যদি অসত্য হয়ে থাকে। আমরা এই ভারতের আস্ফালন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বছরকে বছর কথা বলতে 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 ২৪-এর কাছাকাছি এসছে। আওয়ামী লীগ ব্যবহৃত হয়েছে শুধুমাত্র। আওয়ামী লীগের অনেকেই ২৪-এর আগে অনেক আওয়ামী লীগ যারা করে তারা পদত্যাগ করেনি। ছাত্রলীগ যারা করেছে তারা পদত্যাগ করেনি। কেন করেছে? ওই সময় আমরা সরাসরি ওই সময় প্রতিনিয়ত আলোচনা করতাম শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ আমাদের ভিতরে রাজনৈতিক যত বিশৃঙ্খলা ছিল, যত বিভক্তি ছিল, সবকিছুই একদম খুব পরিকল্পিতভাবে এগুলি করানো হয়েছে। আর মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের বাইরের শক্তিকে এরকম একটি ন্যারেটিভ তৈরি করে আমাদের মধ্যে বহুধা বিভক্ত তৈরি করে আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। আমি আজকে কথাগুলি বলছি এ কারণেই যে সবাইকে এখন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে আমাদের যে কোনো ধরনের সার্বভৌমত্বের হুমকির মোকাবেলা করবার জন্য যাতে আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারি। দেখুন, পৃথিবীর সব জায়গাতে, এই ভারতেও যান না, যে ভারত আমাদেরকে সব সময় দুর্বল করতে চায়, ভারতেও যান না, বাংলাদেশের ব্যাপারে তাদের সব দল একই সিদ্ধান্ত নিয়ে থাকে। কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, সবগুলি একই রসুনের মতো বাংলাদেশের ব্যাপারে তাদের কথা। অথচ তাদের নিজেদের মধ্যে সাপে নেউরে সম্পর্ক। বিজেপি, কংগ্রেস, সাপে নেউরে সম্পর্ক। অথচ বাংলাদেশের শোষণের ব্যাপারে এই দুটি দল প্রায় একই পলিসি ফলো করে। আমরা কেন করব না? আমরা কি কম শক্তিশালী জাতি? আমরা কি কারো কাছে হাত পাততে হয়? আমরা কি ভারতের কাছে সাহায্য চাইতে হয়? অবশ্যই না। বরং আমরা অনেক পয়সা খরচ করি ভারতে গিয়ে। আমরা সেখানে গিয়ে তাদের বিভিন্ন ধরনের শপিং করি, চিকিৎসার বাবদ আমরা তাদেরকে অর্থ দিয়ে আসি। সেই অর্থ দিয়ে তারা পরিচালিত হয়। আমাদের এখানে তারা আসে না, বা আমাদের এখানে টাকা পয়সা খরচ করে না। আর এগুলি আমরা না গেলেও পারি, আমরা অন্য কোথাও গেলে পারি। আমি চাই না, আমি বারবার বলছি, আমার অবস্থান স্পষ্ট করছি যে আমি কোনোভাবেই ভারতের সাথে শত্রুতা চাই না। বাট ভারত যদি আমাদের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের ইন্টারভেনশন করে, কোনো ধরনের এরকম যেটি করেছে হাদির ব্যাপারে এবং রাজনৈতিক ব্যাপারে, এসব ব্যাপারে যদি আপনার ভারত আবারও একই প্রচেষ্টা চালু করে, তাহলে কিন্তু ২৪ গেছে, ২৭ হবে, ২৭-এর পর ২৯ হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশ কখনোই রাজনৈতিক অস্থিরতার ঊর্ধ্বে উঠতে পারবে না। চমৎকার একটি সুযোগ এসছে ২৪-এর সকল শক্তিকে নিয়ে আন্তর্জাতিক এই ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করবার জন্য, যে চমৎকার আমাদের সুযোগ আল্লাহ দিয়েছে, এটিকে কাজে লাগান। জনাব তারেক রহমান, আমি বারবার বলছি, আপনি এবং এখন বিরোধী দল জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং আপনি এবং বড় বড় অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, এদের মধ্যে একটা সম্পর্ক রাখুন নিজেদের মধ্যে। মানে সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদের পলিটিক্যাল বিরোধিতা থাকতেই পারে, না হলে কেন গণতন্ত্র হবে? আপনারা একে অপরের ভুল ধরবেন, একে অপরকে আপনারা নাস্তানাবুদ করবেন, দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে সেটি করবেন, ডেফিনেটলি করবেন। কিন্তু সার্বভৌমত্বের স্বার্থে আপনারা যেন একত্রিতভাবে একই সুরে কথা বলতে পারেন, এই ব্যবস্থা করুন। তারা যেন বোঝে যে ২৪-এর পরবর্তীতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, অন্ততপক্ষে বিদেশি কোনো কালো শক্তির কাছে তারা মাথা নোয়াবে না, এবং যে কোনো সময় যে কোনো শক্তিকে মোকাবেলা করবার জন্য তারা সবগুলো রাজনৈতিক দল একটা জায়গায়
একত্রিত আছে, ঐক্যবদ্ধ আছে। এটার চেয়ে বড় শক্তি অ্যাটম বোমাও না। অ্যাটম বোম দিয়েও যে কিছু করা সম্ভব না, সেটি ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। ইরানের ৮০ ভাগ কি বলা যায় এটা, ৭০ লক্ষ মানুষ প্রস্তুতি নিয়েছে। তাদের কাছে বোমা না থাকলেও তারা অ্যাটম বোমার সামনে বুক চিতিয়ে দিবে। এই ভয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছুই করতে পারে না। কারণ হলো তারা, যুক্তরাষ্ট্র প্রথম ওই দেশের মানুষকে বিভক্তি করবার চেষ্টা করেছিল, হয়নি। ওই দেশের নেতাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারপরও হয়নি। এখন যখন বলছে যে বোমা মেরে সব শেষ করে দিব, সভ্যতা শেষ করে দিব, তখন ওই দেশের মানুষ বলছে যে আমরা ঐক্যবদ্ধ তোমাদেরকে মোকাবেলা করার জন্য। এরপর ভয় পেয়েছে, আজও পর্যন্ত কিছুই করতে পারেনি, পারবেও না। সুতরাং বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি ডেডিকেটেড আমি মনে করি, যে এর চেয়ে বেশি দেশপ্রেমিক। বুঝাতে হবে ইনশাল্লাহ। আপনারা যারাই দেশের সার্বভৌমত্বের জন্য একটা ঐক্য মঞ্চ তৈরি করবেন, আমি ব্যক্তিগতভাবে আমিও যুক্ত হতে চাই। আমি কখনো কোনো সংগঠনে যুক্ত হই না। আমি যুক্ত হতে চাই, কারণ আমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়েও সওয়াবের কাজ আর পৃথিবীতে কোথাও নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সালাম।